নমস্কার, আমদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগের আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি বর্ণা। আর আজ আমার সাথে শিল্প সাধনা বিভাগে যিনি রয়েছেন আমাদের আমদরিয়া স্টুডিওতে, তিনি হলেন অনেক দিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন আবৃত্তি শিল্পী। এর থেকে বেশি কিছু আর বলছি না। একটা সময় ছিল যখন আমিও তার কাছে যেতাম, তার বাড়িতে যেতাম পরীক্ষা দিতে। পরীক্ষার আগে আমি মনে আছে আমার যে তোমার একদম পাশে বসে এটা আমাকে ধরলে আমি তো পারবো না, আমাকে একটু বুঝিয়ে দাও, বলে দাও। তো গল্পের মতো করে সুন্দর করে বলে দিত। তো সেই জায়গা থেকে আজ আমি তোমার সামনে বসে তোমার ইন্টারভিউ নিচ্ছি। তো প্রথমেই বলি, নামটাই বলিনি, স্বাগতা পাল। নমস্কার, স্বাগত। নমস্কার। এই নিউজ চ্যানেলকে এবং বর্ণাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞ আমি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একদম। তো বলো, কেমন আছো? চলছে গো, চারিদিককে নিয়ে চলছে, তবে আমি কখনো খারাপ বলি না, আমি ভালো আছি। তো এবার আমরা যেহেতু শিল্প সাধনায় বসেছি, তুমি তো দেখেছো আমি কিভাবে আবৃত্তি শিখেছি, কিভাবে এই জায়গায় এসেছি। তো তোমাকে আমি জানতে চাইবো, তুমি কিভাবে এসছো আবৃত্তির সঙ্গে, তোমার প্রথম পরিচয় কিভাবে? না, একটু আগে তোমার সঙ্গে আমি কথা বলছিলাম, তুমি বলছিলে যে আমার কবিতা শিখবো বলে ভাবিনি কখনো, মা আমাকে জোর করে করে নাম দেয়া তো কবিতায়, তাই আমি দিতাম। আমারও খানিকটা কিন্তু তাই, জানো, কেমন করে যেন তোমার সঙ্গে আমার মিলে গেল। কারণ কি, আমার মাও ভীষণ সংস্কৃতি প্রেমী ছিলেন। মা এখন নেই, মা আমার 11 বছর বয়সে মা মারা গেছেন। আচ্ছা। এবং মানে আমি তখন ক্লাস 6-এ পড়ি। তো মায়ের হাত ধরে আমার 3.5 বছর বয়সে কবিতার জগতে আসা না ঠিক, মানে করা, আবৃত্তি করা, মানে করেছি, মঞ্চে উঠেই করেছি আর কি। সেটা মা আমাকে শেখাতেন এবং মাই আমাকে নিয়ে গেছেন, নাম দিয়েছেন। আমরা তখন আসামে ছিলাম। আচ্ছা। আসামে, আমার বাবা আসামে চাকরি করতেন। তো সেখান থেকে আমার শুরু। আচ্ছা, তো স্বাগতা পাল আবৃত্তিকার হিসেবে এই পরিচয় গড়ে তুলতে সবচেয়ে বড় সংগ্রাম কি ছিল? আমার জীবন তো সংগ্রামময়। মানে কবিতার আবৃত্তিকে যদি ভালোবাসার জায়গাটায় আসি, কবিতাকে, সেটা আসতে আমার তো ভেতরে বোধহয় রক্তের সঙ্গেই ছিল। তো ভাবিনি যে আমি এত দূর পর্যন্ত আবৃত্তিকে নিয়ে আসবো বা আসতে পারবো। আসলে আমার মনে হয় যার ভেতরে ভালো লাগাটা থাকে না, ভালোবাসাটা থাকে, সেটা নিয়ে সে যদি একটু চেষ্টা করে, একটু ধরে রাখে অনেক অসুবিধার মধ্যেও, তাহলে সে সেখানে দাঁড়াতে পারে। আমার মনে হয় খানিকটা তুমি নিজেকে দিয়েও দেখছো। কারণ কবিতা তো শুধু আবৃত্তি, বাচনিক শিল্প, কিন্তু এই শিল্পের সঙ্গে তারও অনেক আনুষঙ্গিক শিল্প জড়িয়ে আছে, তাই না? তো সেই জায়গা থেকে তো আবৃত্তি একটা মহত্ব রয়েছে। আর যেটা তুমি আমাকে প্রশ্ন করছিলে যে সবচেয়ে বড় সংগ্রাম কি ছিল, সংগ্রাম বলতে আমার কবিতার জগতে আসার সংগ্রাম থেকে আমার সাংসারিক সংগ্রামটা বেশি ছিল। আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়ে গেছে, বলা যাবে তো? হ্যাঁ হ্যাঁ। বিয়ে হয়ে যাওয়ার পরে আমার একটি ছেলে একটি মেয়ে হয়ে গেছে। তখন আমি আমার অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে, মানে 19 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। তারপরে ছেলে মেয়ে মানুষ করা। কিন্তু আমার ভিতরে ভিতরে কোথাও যদি আমি কোনো কবিতা শুনতাম, বিশেষ করে আমার মনে আছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কবিতা আমি প্রথম শুনেছিলাম। তো তখনই না আমি আমার সব কিছু ছেড়ে আগে আমি কবিতাটা শুনতাম। একটি মহিলা কণ্ঠের কবিতা হচ্ছে, কে করছে, গৌরী ঘোষ। আমি তাড়াতাড়ি গিয়ে ওটা শুনতাম। এবং মাও আমাকে অনেক কবিতা শুনিয়েছেন, মা নিজে করেছেন, সুকুমার রায়। হ্যাঁ, মানে ওই ঘরে মা বসে সুকুমার রায়ের কবিতা বলছেন, আমি এই ঘরে, যেটা আমার মেয়ের ক্ষেত্রেও হয়েছে। আমি কবিতা করছি, আমার মেয়ে ওই ঘর থেকে শুনছে। তো সেখান থেকে আমার ওদের মানুষ করা, ওদেরকে বড় করা, ওই জায়গাটা অনেকটা সময় চলে গেছে। কিন্তু তার মধ্যে আমি এইভাবেই কবিতাকে ধরে রেখেছিলাম, শুনেছি।
তখন কবিতা খুব শুনতাম। আঞ্চলিক কবিতা তো আমি শিখেছি শুধুমাত্র শুনে, এত শুনেছি, এত পড়েছি, আর বই কিনেছি। আর এই বইমেলা আসলে পরেই আমি গিয়ে বই কিনেছি। তো এই কবিতার জায়গাটা আমি এইভাবেই সংগ্রামের ভেতর থেকেই এসেছে, আমার ভেতরে ছিল বলে। কিন্তু আমি শুধু কবিতাকে নিয়ে, শুধু আবৃত্তিকে নিয়ে যে সময় দেওয়া, সেটাকে আমি অনেক দিন পাইনি, অনেক বছর পাইনি। অনেকটা ডিটাচ ছিলেন। হ্যাঁ, আর আর্থিক দিকটারও একটা চিন্তা ছিল যে আমাকে আমার আর্থিক যে সমস্যাটা ছিল, সেটার জন্য আমাকে অর্থ রোজগার করতে হবে, আমার ছেলে মেয়েকে মানুষ করতে হবে, বড় করতে হবে। আমার ওই জায়গাটা খুব দুর্বল ছিল। তা সেই জায়গা থেকে আমি কাজও খুঁজতাম, কারণ আমি তখন তো আবৃত্তিকে পেশা হিসেবে নেব এরকমও ভাবিনি। আমি আমার শিক্ষিকা কাজ আমার খুব ভালো লাগতো, আমি শিক্ষিকা হবে, আমি ছোটোবেলায় তা আবৃত্তিকার হব বলিনি। আমাকে যে কেউ যদি জিজ্ঞেস করতো তুমি কি হবে, আমি শিক্ষিকা হব, আমি শিক্ষিকা হব, এটা ছিল। এবং হয়েছি, যাই হই, ছোট হই, বড় হই, হাই স্কুল হোক, প্রাইমারি হোক, যাই হোক, আমি শিক্ষিকা হয়েছি। আমি পড়িয়েছি, আমি এই ছোট ছোট বাচ্চাদের পড়িয়েছি, এবং আজও বাচ্চারা আমার কাছে আসে এবং তাদেরকে আমি একরকম কবিতা পড়াই। একদম, সেটাও শেখানোই শিক্ষিকারই একটা পার্ট। একজন ভালো আবৃত্তিকার হওয়ার জন্য সবচেয়ে জরুরি 3টি গুণ কি কি? 3টি গুণ আবৃত্তিকার হওয়ার জন্য? 1 নম্বর গুণ হচ্ছে অধ্যবসায়, কণ্ঠের চর্চা। কণ্ঠ কিন্তু ভগবানের দেওয়া। সবাই বলে যে কণ্ঠ মানুষ পায় ঈশ্বরের কাছে। তো শুধু সেটাতে আবৃত্তি হয় না, কণ্ঠটা প্রয়োজন আছে, কণ্ঠ ভালো হলে ভালো লাগে, কিন্তু কণ্ঠকে তৈরিও করা যায়। একদমই। কণ্ঠ ভালো নেই অথচ চর্চা আছে, সেখানে কিন্তু আবৃত্তি খুব ভালো হয়। আমি এরকম অনেক শুনেছি, কণ্ঠ ভালো নয় কিন্তু তার আবৃত্তি অসাধারণ, মুগ্ধ হয়ে শোনা যায়। তাই সেই গুণটা যদি আছে, সেটাও একটা গুণ। আর চর্চা আরেকটি যেটা গুণ, সেটা হচ্ছে কি ওই একই কথা যে কবিতাকে পড়তে বুঝে, শুধু পড়লে হবে না, বুঝতে হবে। কবিতাকে বুঝে আবৃত্তি করা, এই গুণটা থাকা খুব দরকার। একদম। তো কোথাও আবৃত্তি করতে যাওয়ার আগে তুমি নিজেকে ঠিক কিভাবে প্রস্তুত করো? তোমার ভয় লাগে এখনো? হ্যাঁ, বুড়ো বয়সে মনে হচ্ছে বেশি ভয় লাগে। আগেই বরঞ্চ ছিল না, তোমাদের মতো বয়স যখন ছিল তখন অত ভয় ছিল না। আজকাল মনে হচ্ছে ভয় লাগে। আসলে কি মনে হয় যে দেখে কবিতা বললে তো দারুণ বলতে পারবো, অসাধারণ বলতে পারবো, কিন্তু না দেখে যদি বলতে হয়, কেউ হয়তো বলে দিল এখানে তোমাকে না দেখে বলতে হবে, স্মৃতি থেকে বলতে হবে, সেই জায়গা থেকে একটু প্রস্তুতি নিতে হয়, একটু ভাবতে হয় যে কোন কবিতাটা, এই পরিবেশে আমি কোন কবিতাটা করতে পারি। বর্ষার কবিতা কেউ হয়তো বেঁধে দিল তুমি বর্ষার কবিতা করো, হ্যাঁ, কেউ হয়তো বেঁধে দিল তুমি স্বদেশ পর্যায়ের কবিতা বলো, দেশাত্মবোধক। তো সেই জায়গায় একটু চর্চা করতে হয়, বাড়িতে একটু করতে হয়। শুধু কবিতা পড়া বা কবিতাটাকে মুখস্থ করাই তো নয়, তার বাইরেও তো অনেক কিছু থাকে, অভিব্যক্তি। সেটা না আমার এখন, আমি আগে যতটা সেটা নিয়ে বিপদে পড়তাম, এখন কিন্তু সেটা না। এখন আমার মনে হয় এটা অভিজ্ঞতা থেকে হয়তো সবারই হয়, সবারই হবে, কবিতাটা বুঝতে পারি, একটা স্বদেশ পর্যায়ের কবিতার মধ্যে কি বলতে চাইছেন কবি, সেটা আমি বুঝতে পারি, ভালো লাগে। আর গলা নিয়ে আলাদা করে কোনো চর্চা বা এক্সট্রা কিছু, যেগুলো আমরা আগে মানে সব সময় বলা হতো গরম জল খাও, এই করো, অনেক কিছু, ফুচকা খাবে না, গরম জল খেতে না করে এখন তো মানে যেটা গার্গেলের ব্যাপারটা ছিল সেটা এখন আর নেই। তো এখন ডাক্তারবাবু বলেন গার্গেল করলে পরে গলা নাকি আরো খসখসে হয়ে যায়। এখন যেটা হয় সেটা ভেপার। সত্যি সত্যি ভেপারে ভীষণ গলার উপকার হয়, গলা অনেক হালকা হয়, কনজাস্টেড ব্যাপারটা, গলা অনেক সময় আটকে আটকে যায়, তো সেটা ক্লিয়ার হয়। ভেপারটা খুব দরকার। ওই কণ্ঠের ওটাই, গলার একটা চর্চা করতেই হয়। আর আমাদের মতো বয়স হয়ে গেলে একটু গলার সমস্যা হয়, একটু বয়সে কবিতা করতে গেলে সেই জায়গাটা একটু বেশি চর্চা, মানে বেশি যত্ন করতে হয়।
একদম, একদমই তাই। আচ্ছা, মঞ্চে প্রতিভার যে পরিচিত যে মুখগুলো সেগুলো বেশি মূল্য পায়, এটা কতটা সত্যি? সত্যি তো বটেই, কারণ প্রতিভার মূল্য অনেক কমে গেছে। হুম আর যাদের প্রতিভা আছে তারাও কিন্তু খুব একটা এগোয় না, কারণ সে বুঝতে পারে যে এই জায়গাটায় আমার কদর কতটা হবে, হুম আমাকে কতটা সম্মান করবে। প্রতিভা যাদের আছে তারা শোনে বেশি, হুম বলে কম। একদম। আর হচ্ছে মুখ চেনাচেনি এই ব্যাপারটা আর কি বলবো, এটা তো হচ্ছে, আছে, বেড়েছে। আমাদের সময় বরঞ্চ ছিল না, এখন তো যত দিন যাচ্ছে তত বাড়ছে। তারপরে তারা যখন গিয়ে স্টেজ পারফরমেন্স করেন, হুম অসাধারণ অসাধারণ খারাপ হয়। হ্যাঁ, ভীষণই ভালো লাগে না আমার, একদমই ভালো লাগে না। তখন আমার মনে হয় এনারা কি করে মঞ্চে কবিতা করছেন, হুম বা ইনারা কি করে মূল্য পেলেন। হুম সেটা যে শুধু কবিতার ক্ষেত্রে হয় তা না, গানের ক্ষেত্রেও আমি দেখেছি, হুম হুম হ্যাঁ, নাচের ক্ষেত্রেও দেখেছি। কিন্তু হচ্ছে তো সবই বড় বড় করে, সব অনুষ্ঠানেই হচ্ছে, সবাই যাচ্ছেও দেখতে, উপচে পড়ছে মঞ্চ, হল, সেটাও তো হচ্ছে। একদম। তুমি যখন ছোটবেলায় কবিতা করতে বা কোনো কম্পিটিশন বা কোথাও যেতে, যেগুলো খুব বেশি শোনা যায় যে মুখ চিনে মুগের ডাল, একদম এক কথায় যেটা আমি বললাম, তো এই ব্যাপারগুলো কি ছোটবেলায় তোমরাও ফেস করেছো নাকি? না না না, আমি তো করিনি। আমি করিনি কি, আমি শিলিগুড়িতেও আমাদের মিত্র সম্মিলনী হল, তুমি শুনেছো বোধহয়, এখানে বৈশাখ, 25শে বৈশাখ, পয়লা বৈশাখে হুম হুম অনুষ্ঠান অনুষ্ঠান বলতে কম্পিটিশন কম্পিটিশনগুলো হতো, হতো। প্রতিযোগিতা হুম হতো। এবং একদম আমরা বাধা ধরা, আমরা নাম দেবই সবাই আর কি। 3টে গ্রুপের আমরা নাম থাকতো, তার মধ্যে মাঝের গ্রুপটায় আমি থাকতাম, আমার ওপরেও থাকতো। এবারে সেখানে শুধুমাত্র যে কবিতার কম্পিটিশন তা নয়, কিন্তু বিতর্ক প্রতিযোগিতা হতো। আমি শেষের কবিতার নন্দিনী চরিত্রের কম্পিটিশন, রাজার অভিনয়ের কম্পিটিশন, বিশু পাগলের কম্পিটিশন, অসাধারণ অসাধারণ। সে জায়গা থেকেও দেখেছি সত্যি সত্যি ওখানে যারা করেছেন বা করতেন তখন, সেই সময় সেখানে আমাদের বয়সের তারাও ছিলেন সত্যি গুণী, তারা গুণী, এবং তাদের জায়গাটা এখনও আমার খুব মনে পড়ে যে আমরা কত ভালো ভালো জিনিস শুনেছি। অন্তাক্ষরী, হুম 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 অন্তাক্ষরী যে আজকাল কোথায়, অন্তাক্ষরী হয় না, একদম হ্যাঁ। বন্ধ হয়ে গেছে, নেই। তোমরাও যদি চেষ্টা করো নিশ্চয়ই আবার সেই দিন ফিরে আসবে, একদম। তো আশা তো আমাদের রাখতেই হবে। একেবারেই তাই। তো তুমি শুধু নিজে শিখেছো তা নয়, অনেক দিন ধরে শেখাচ্ছো। তো কি মনে হয় যখন একদম শুরুতে শেখানো শুরু করেছিলে, সেই সময়কার তোমার যে শেখানোর একটা ইন্টারেস্ট আর এখন তোমার শেখানোর ইন্টারেস্ট, দুটোর মধ্যে নিশ্চয়ই একটু ফারাক আছে? অনেক ফারাক, অনেক ফারাক। তখন তো ভয়ে ভয়ে শেখাতাম, হুম যে ঠিক শেখাতে পারলাম তো, ওরা ঠিক বুঝলো তো কবিতাটা, হুম ওরা কি ভালো রিসাইট করতে পারবে, ওরা কি ভালো আবৃত্তি করতে পারবে। দেখতে 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 অভিভাবকদের সঙ্গে কথা বলতাম যে আপনাদের কেমন লাগছে, হুম হুম এই কবিতাটার বিষয় বস্তু এটা, হুম তো এটা ওরা আবৃত্তি করছে, অভিব্যক্তি করছে। তা তাদের কাছে আমি সবসময় পজিটিভ পেয়েছি, তাদের ভালোবাসাও পেয়েছি। আজও অভিভাবকরা ভীষণভাবে আমাকে ভালোবাসে। তো সেই জায়গা থেকে আমার আস্তে আস্তে কনফিডেন্টটা বেড়েছে, একদম। বেড়েছে। হ্যাঁ। শিশুদের ভালোবাসা পেয়েছে, ওরা যে আমাকে ভালোবাসে এটা আমি বুঝতে পারি। মা বাবা আমাকে বলেন যে দিদি ওরা ক্লাসে আসার জন্য ব্যস্ত হয়ে যায়, বসো। এখন দেখছি আবার নতুন প্রথম প্রথম খুব ভালোবাসে, হ্যাঁ, কিন্তু যে একটু যে বেশি দিন হয়ে যায় তখন আবার একটু ফাঁকি মারা, কবিতা না করা, না বোঝা। আবার অনেকে এসে আমাকে বলে দিদি এই জায়গাটা না আমি বুঝতে পারিনি, আমাকে তুমি একটু বুঝিয়ে দাও, এটাও হয়। কাজে সব রকম মেলানো মেশানো আছে। একদম। তো এটা তো গেল তোমার নিজের এক্সপিরিয়েন্সের কথা, কিন্তু তুমি তখন যেভাবে শেখাতে, মানে লাইক যারা তোমার কাছে শিখতে আসতো, তো সেক্ষেত্রে তাদের যে একটা মনোযোগ বা শেখার যে তাদের আগ্রহ, এখনকার যারা নিউ জেনারেশন যারা শিখতে আসছে তাদের আগ্রহ, দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, তখন ওদের নিজেদের আগ্রহ ছিল, আর এখন মা বাবার আগ্রহ। মা বাবার আগ্রহ মানে মা বাবা নিয়ে আসছে ইয়েতে, কবিতা করবে চলো, আর ও কবিতা টবিতা করে তারপরে ওখান থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে আর কবিতা না পড়া, মা তাকে জোর করে বসে পড়ানো,
মা তাকে করিয়ে দেওয়া, তুমি আবৃত্তি রেকর্ডিংটা চালিয়ে দাও। এখন তো রেকর্ডিং হয়ে গেছে, আমার কবিতা ওকে তুলে দেওয়াটা রেকর্ডিং করে নিয়ে যায়, ওদের রেকর্ডিং শোনায়, ওরা সেটা শোনায় করে। কিন্তু তোমার কি মনে হয় রেকর্ডিং করে কি কখনো সত্যি আবৃত্তি শেখা যায়? কখনো না, এটা তো আমি বলি, ওই অভিব্যক্তিটা একটু দেখে, একটু করে। কিন্তু আগে তো মোবাইল ছিল না, আমি যখন প্রথম শেখাতে শুরু করি তখন তো মোবাইল ছিল না। তবে এখনও 2-4 জন করে, তারা শুনেই যায়, শুনে যায়, এসে শোনায়। তো আমি সেটা বলি গার্জিয়ানদের, কিন্তু তাদের কাছে ওটাই মনে হয় যে দিদি ওটাই ভালো, আপনি করে দিন। কোথাও গিয়ে এই জিনিসগুলো কিছুটা এই যুগের সঙ্গে তো চলতে চলতে হবে, উপায় নেই। সবটাই হ্যাঁ। বুঝলাম, কিন্তু কোথাও গিয়ে কি এই ধরনের এই জিনিসগুলো ফেস করো যে গার্জিয়ানদের মধ্যেও একটা প্রচুর অনীহা দেখা যায়, তারা ঠিকমতো বাচ্চাকে কেয়ার করে না, ঠিকমতো করায় না। ও ঠিক আছে চলো আজ পরীক্ষা আছে, আবৃত্তি ক্লাসে যেতে হবে না, ওই কোনো কিছু হলো তো ঠিক আছে চলো ক্লাস বাদ দিয়ে দিচ্ছি। এটা এই জিনিসগুলো কিন্তু আমরা স্কুলের ক্ষেত্রে হবে না, পড়ার ক্ষেত্রে হবে না। আমরা সবাই জানি হ্যাঁ যে পড়াশোনাটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কিন্তু তার পাশাপাশিও এই যে যারা এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো যেগুলো শেখে বাচ্চারা, সেটা ড্রয়িংই হোক বা আবৃত্তি হোক বা গান, তো আর যাই হোক ওই আনুষঙ্গিক জিনিসগুলোকে বাদ দিয়ে দাও, ওগুলো ছুটি নিয়ে নাও, করতে হবে না, কম প্র্যাকটিস করলেও চলবে, কিন্তু পড়ার সাথে কম্প্রোমাইজ করা যাবে না। তো এই বিষয়গুলোকে নিয়ে তোমার নিজের কেমন লাগে? ভালো লাগে না, ভালো লাগে না। যার ধরুন আমি ক্লাসে বোঝাই সবাইকে যে দেখো তোমার কাছে যতটা পড়াশোনা গুরুত্ব পাবে ততটা কবিতাও গুরুত্ব পাবে, ওটাও তোমার একটা সাধনা, এটাও তোমার একটা সাধনা। এটা তো আমি প্রতিনিয়ত প্রতিদিন বলি। দেখো শুধু আমার বলাতে তো হবে না, অনেকে তো আবার এটাও বলে, বোঝাতে হবে। একদমই, অনেকে এটাও বলে যে একটা কিছু শেখাতে হয়, শেখাচ্ছি। তো এই বিষয়গুলোকে কিভাবে দেখো? না, এই বিষয়গুলো একেবারেই ঠিক নয়। তো আমি ভালো দেখি না, তো এগুলো ভালো দেখি না, তো অশ্রদ্ধা করা, তাহলে শেখার দরকার নেই। তাহলে শেখাতে আমাকে যেমন একজন বলেছে, একটি মেয়ে, সে কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো, কবিতা ভীষণ ভালো করে, অথচ আমাকে বলল কি কবিতাটা তো আমার সাইড। হ্যাঁ, এটা খুব চলে। তা আমি ভীষণ রেগে গেছি, ভীষণ রেগে গেছি। এবং ওকে আমি উল্টো, ও ক্লাস 9-এ পড়ে, আমি ওকে উল্টো প্রশ্ন করেছি, তুমি সাইড বললে কেন? তুমি সেই ছোট্টবেলা থেকে কবিতা শেখো, তা আজকে না তোমাকে মা হাত ধরে ধরে কবিতা শেখাতে নিয়ে এসছে। আজকে তুমি তখন ধরো শিশু শ্রেণীতে পড়তে, আজকে তুমি ক্লাস 9-এ পড়ো, তুমি কেন এটাকে সাইড বললে? তোমাকে আমাকে বোঝাতে হবে কেন তোমার কাছে এটা সাইড হবে। তুমি কবিতাকে ভালোবাসো না, তুমি পড়াশোনাকে ভালোবাসো, পড়াশোনাতে ভালো রেজাল্ট করতে চাও, ভালো জায়গায় পৌঁছতে চাও, তাহলে তুমি কবিতাকে কেন ভালোবাসবে না? উত্তর দিল আমাকে, একটু অ্যাডামেন্ট আর কি, উত্তর দিল আমাকে, কবিতা নিয়ে তো আমি জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারবো না। আমি বলছি না, কেন পারবে না দাঁড়াতে? তুমি এরকম ভাবছো কেন? ভুল কথা, এটা একেবারেই ভুল কথা। তোমাকে ওই জন্য বেশি জানতে হবে, তোমাকে প্রতিদিন পত্রিকা পড়তে হবে, পেপার পড়তে হবে, সমস্ত কিছু করতে পারবে। একদম একদম। এইভাবে ওদের কাছে বিষয়গুলোকে রাখতে হবে এবং ওদের কাছে বারবার প্রশ্ন করতে হবে, বারবার জিজ্ঞাসা করতে হবে, মা বাবার সঙ্গে কথা বলতে হবে। আর মা বাবার অবাধ্য তো ছেলে মেয়ে হয়ে গেছে আজকাল, এটা ভীষণ হয়েছে, এবং সেটার জন্য তারা দোষী নয়, অভিভাবক দোষী। একদম, এটা অভিভাবক দোষী, আর সেটাও আমি অভিভাবকদের বোঝানোর চেষ্টা করি। আজকের দিনে আবৃত্তি শেখানোর নামে অসংখ্য কর্মশালা, এছাড়াও যে বিভিন্ন, তুমি একটু আগেই বলছি যে অলিতে গলিতে সব জায়গায় আবৃত্তি শেখানো হয়, তো যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো গড়ে উঠেছে, কি মনে হয় তোমার সব ক্ষেত্রে কি মানসম্মত শিক্ষা দেওয়া হচ্ছে, নাকি এখন সেখানে সচেতন হওয়ার প্রয়োজন আছে, খানিকটা ব্যবসার জায়গাও হয়ে উঠেছে এটা, যেটা বলা হয় যে সব তো বিজনেস খুলে বসেছে? কর্মশালা যেমন আমরাও করেছি, কর্মশালা আমরা করেছি, পার্থ ঘোষ এসছেন, উৎপল কুণ্ডু এসছেন, আগে আমাদের নীলাদ্রি শেখর ছিলেন, উনি এসছেন, ওনার কাছে করেছি। কর্মশালা যেটা হয়, ভীষণ আগ্রহ নিয়ে আমরা কর্মশালায় যাই যে আমরা কিছু শিখবো বলে, কিন্তু সময়টা এত কম থাকে কর্মশালার জন্য। ধরো 2-3 দিন বরাদ্দ, আগে তো 3 দিন ছিল, এখন তো একদিনই হয়ে যায় কর্মশালা। থেকে একদিনে কিছু শেখা যায় না। একটু ওনাদের কথা শোনা হয়, ওনারা 2-1টা উচ্চারণ সম্বন্ধে বললেন, যে 2-4টে উচ্চারণ বলেন সেটা তো আমরা আজকাল সব সময় একটা সোশ্যাল মিডিয়াতেও শুনি,
টিভিতেও সাক্ষাৎকারে শুনি, বইয়ে তো আছেই, বই তো পড়লে জানাই যায়। আজকাল প্রশ্ন উত্তরের প্রচুর আছে, উচ্চারণের বিষয়, উচ্চারণ বিধি এখন হয়ে গেছে বই, তো সেইগুলো হয়ে যায়। একদিনের কর্মশালায়, দুদিনের কর্মশালায় কিছু হয় না। হ্যাঁ, যে কর্মশালাটা আমরা যাই ঠিকই, করি ঠিকই, করছে ঠিকই সবাই, কিন্তু আমার মনে হয় না কর্মশালা থেকে এক দুদিনে কিছু শেখা যায়। একটু আমিও গেছি, আমি কি যাইনি, আমিও গেছি, কিন্তু আমার যেটা মনে হয় আর কি, যে সেখান থেকে আমি কিছু নিতে পারি না। আমি যে আমার কাজে লাগাবো, আমার কবিতার আবৃত্তির ক্ষেত্রে আমি কাজে লাগাবো, তার জন্য আমার রেওয়াজ করতে হবে, আমার ওই বিষয়টাকে নিয়ে চলতে হবে বা বলতে হবে, সেইটা তো সময় পাওয়া যায় না। ওই একদিন দুদিনের কর্মশালায় কিছু শেখা যায় না। আর ওই প্রশিক্ষণ কেন্দ্রের কথা যেটা আমি বললাম, যেগুলো গড়ে উঠেছে অলিতে গলিতে, ওখানে কি শেখা হয় আমি জানি না, কি শেখায় আমি জানি না। শিখছে তো সবাই, যাচ্ছেও তো বাচ্চারা। আসলে একটা যেটা আমি দেখি যে অনেক মা বাবার না ফ্যাশন হয়ে গেছে, মানে আমার বাচ্চা ওই ওয়ার্ল্ড উৎসবে কবিতায় নাম দেবে, তার একটু কবিতা শিখতে হবে আর কি। সেখানে ও একটা কবিতা করে আসলো, সেটা কবিতা হলো না কি হলো সেটা বোঝা গেল না, কিন্তু কবিতা করলো। কারণ মা বাবার তো অত জায়গাটায় সব অভিভাবক এখনও পৌঁছাতে পারেননি যে আবৃত্তিকে বুঝে আবৃত্তি করাবেন, তো সেই জায়গা থেকে তাদের কাছে ওটাই ভালো, তো সেই হিসাবেই সব কবিতা শেখাচ্ছে আর ওই প্রতিযোগিতায় নাম দিচ্ছে। আর এখন একটা খুব চলে, সেটা হচ্ছে দেখনদারি, যে যত দেখাতে পারবে তার তত বেশি স্টুডেন্ট, তার তত বেশি। সেটা শুধু কবিতার ক্ষেত্রেও নয়, সব কিছুতেই, সব ক্ষেত্রে, সব শিল্পের ক্ষেত্রেই আমি দেখেছি। ওটা কিছু একটু পয়সা পাবে, 50 টাকা পেলেও একটা পাওয়া হলো, বলতে শুনতে খারাপ লাগে কিন্তু বিষয়গুলো তাই। সেই জন্যই কিন্তু আবৃত্তি অত সহজ নয় যতটা মনে করা হয়, যতটা আমরা ভাবি। কবিতা শেখা অত সহজ নয়। একদম। আমরা অনেকক্ষণ আড্ডায় আছি, কথায় আছি, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, তবে তার আগে তোমার একটা কবিতা। আমার কবিতা শুনবে? অবশ্যই। কবিতা বলতে আমি রবীন্দ্রনাথ করব না অন্য কবি করব? তোমার ইচ্ছে। আমার ইচ্ছে, তাহলে রবীন্দ্রনাথ করি। খুব কমন কবিতা, খুব আমার প্রিয় কবিতা আর কি, খুব ভালো লাগে। আমি ছোটবেলা থেকে এটা করি, আজও করে যাচ্ছি আর কি। শুনেওছি অনেক। কৃপণ। আচ্ছা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি।
দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার, সকল শূন্য করে। বাহ, অনেক দিন পর এরকম সামনে বসে কবিতা শুনলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। তোমাকে আবারও আমরা আমাদের স্টুডিওতে পাবো এই আশা আমরা রাখছি। আজ অনেক প্রশ্ন মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে, কিন্তু সময় যেহেতু কম তাই শেষ করতে হবে। আমরা শেষ করব, তবে হ্যাঁ, ওই যে বললাম আবারও তুমি আসবে, আমার সাথে আড্ডায় বসবে এবং আমাদের যারা ভিউয়ার্স তাদের অনেক কিছু জানাবে। তো এখন আমরা শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন আমোদরিয়া নিউজে, তার কারণ আমোদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারাও আমোদরিয়ার সঙ্গে থাকুন। আমি আবারও ফিরবো খুব তাড়াতাড়ি নতুন একটি পর্বের সাথে, নতুন অতিথির সাথে। নমস্কার।